খুলনা বিভাগে হামের প্রকোপ, এ পর্যন্ত ৮ শিশুর মৃত্যু, উৎকণ্ঠায় অভিভাবক। সংক্রমণের ঝুঁকিতে কুষ্টিয়া ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। জ্বালানি তেল নিয়ে কমছে না ভোগান্তি, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, অবৈধভাবে তেল মজুতের অভিযোগ, প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি। নদী ভরাট রেখে খুলনার ৩৬টি খাল খননের উদ্যোগ, জলাবদ্ধতার ভোগান্তি দূর করতে নাব্যতা ফেরানোর পরামর্শ, সমন্বয় না করলে পরিস্থিতি অবনতির আশঙ্কা। সুন্দরবনে আবারও জলদস্যু আতঙ্ক, বন ছাড়তে বাধ্য হচ্ছেন জেলেরা, অর্ধেকে নেমেছে রাজস্ব আদায়, স্থানীয় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার শঙ্কা। এবং ঝড় ও শিলাবৃষ্টিতে সাতক্ষীরায় আমের ফলন নিয়ে অনিশ্চয়তা, লোকসানের শঙ্কায় বাগান মালিক, গুটি ঝরে পড়া রোধে গাছে স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগে। আমন্ত্রণ, বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। খুলনা অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে উপসর্গ নিয়ে প্রতিদিনই চাপ বাড়ছে নতুন রোগে। এরই মধ্যে এ রোগে কুষ্টিয়ায় 7 ও খুলনায় 1 শিশু মারা গেছে। সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় বাড়ছে উদ্বেগ। সংকট সমাধানে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। উপচে পড়া ভিড়ে দেখা দিয়েছে শয্যা সংকট, হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই রোগীদের বেশিরভাগ হামে আক্রান্ত। খুলনা বিভাগের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা এ জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৭২ জন রোগী। হাম ছড়িয়েছে খুলনা বিভাগের অন্যান্য জেলাতেও। এর মধ্যে যশোরে ৭৬, খুলনায় ৭২, মাগুরায় ৪৫, বাগেরহাট ও নড়াইলে ২১ জন করে রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই 1 বছরের কম বয়সী শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় 7 ও খুলনায় 1 শিশু মারা গেছে। আক্রান্তদের জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। খায় না, দায় না, ঘুমাই রয়েছে, গা ঠান্ডা হয়ে যায়, জ্বরই পড়ে না। পাশে চোখই মেলাচ্ছে না, গালে ঘা হয়েছে, গায়ে প্রচন্ড পরিমাণের জ্বালা পোড়া, চিৎকার চেঁচামেচি, মুখে খাবার বন্ধ হয়ে গেছে। আমি উঠে মারাত্মক অবস্থা খারাপ দেখে লাস্ট মরার মতো নিয়ে গেলে খুলনায় নিয়ে আসলাম। থাকায় খুব কষ্ট হচ্ছে এখানে। বেড, এই যেমন আমাদের এই বেডটায় 2টা রোগী। এদিকে হামের প্রাদুর্ভাবের জন্য জরুরি ভিত্তিতে বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এছাড়া চলতি মাসেই প্রতিটি উপজেলায় হামের নিয়মিত টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোগী যারা সন্দেহজনক তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে চিকিৎসকদের প্রোটোকল অনুযায়ী তারা চিকিৎসক, নার্স তারা ম্যানেজমেন্ট দিচ্ছেন। এবং এছাড়াও আমাদের সারা বিভাগে ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৬২ জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। হামের প্রাদুর্ভাব নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ায় বৃদ্ধি পেয়েছে হাম রোগীর সংখ্যা, বিশেষ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় প্রায় 16 জন রোগী ভর্তি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। এবং শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 5 জন এবং আর বাকি রোগীগুলা আসলে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। মোট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ মিলে মোট 98 জন রোগী এখন ভর্তি রয়েছে। এবং গত 1 সপ্তাহে কিন্তু 7 জন রোগী মারা গিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজে। তো কুষ্টিয়া মেডিকেল কলেজের যে আবাসিক অফিসার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া মেডিকেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদেরকে তারা নিবিড়ভাবে চিকিৎসা প্রদান করছেন। এবং মূলত এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 20 শয্যার পরিবর্তে এখন পর্যন্ত মোট
27 জন রোগী ভর্তি রয়েছে এবং এছাড়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র যে কুষ্টিয়ার রোগী যে এখানে ভর্তি হচ্ছে বিষয়টা তেমন নয়। কুষ্টিয়ার আশেপাশে বিশেষ করে চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের থেকে অনেক রোগী কিন্তু এখানে কুষ্টিয়াতে চিকিৎসা নিতে আসছে, যার কারণে কিন্তু অতিরিক্ত হারে ডিউটি করতে হচ্ছে ডাক্তারদেরকে এবং যারা এখানে হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে যারা আপনার দায়িত্বরত আছে তাদের কিন্তু অতিরিক্ত কাজ করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। এবং এখান থেকে কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে মূলত সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে কিন্তু বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ এবং গ্রাম অঞ্চলে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং এছাড়া এটি সোয়াইচের রোগ হওয়ার কারণে কিন্তু শিক্ষা বিভাগটাকে তারা কিন্তু নিয়মিত এখানে পর্যবেক্ষণে রাখছে যাতে আর কোনো শিশু রোগী যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়ে কিন্তু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং এছাড়া সিভিল সার্জন আমাদেরকে যেটা জানিয়েছেন শুধুমাত্র কুষ্টিয়ার শহর উপজেলাগুলোতেই কিন্তু অনেক রোগী ভর্তি হচ্ছে, তাদের অধিকাংশই শিশু বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার সদর হাসপাতাল থেকে হামনে রোগীর সংখ্যা মৃত্যু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। জ্বালানি তেল সংকটের খবর। খুলনা বিভাগে প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সংকটের কারণ হিসেবে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি সবাইকে সচেতন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তানজিম আহমেদের রিপোর্ট। রোদ বা বৃষ্টি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার এ চিত্র নিত্যদিনের। সারা দেশের মতো খুলনা বিভাগের 10 জেলাতেও জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রতিটি ফিলিং স্টেশনেই পেট্রোল ও অকটেনের ঘাটতি রয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে 300 থেকে 500 টাকার বেশি তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। আর হালকা ভারী যানবাহন নিতে পারছে 1 থেকে 1,500 টাকার পরিমাণ পর্যন্ত। তেল না থাকায় দীর্ঘ সময় বন্ধও রাখতে হচ্ছে পাম্পগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্টরা। অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। লম্বা সিরিয়ালে বৃষ্টিতে ভিজে আরও এখন ওয়েদারের যে অবস্থা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে সিরিয়াল পেয়েছি 500 টাকা। প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা চাই যে নিস্তার পাই। দেখো তেল পাচ্ছি না, তেলের জন্য টিপ মিস। এই যে একটা টিপ পাইছি, এখন তেল নিতে দেয় কয় টাকা দেয় তেল। এদিকে খুলনা দৌলতপুরের পদ্মা, মেঘনা ও যমুনা 3টি জ্বালানি তেলের ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। তবে তা চাহিদার তুলনায় কম হওয়ায় সংকট কাটছে না বলে জানান পাম্প মালিক, লরি চালকরা। একই সঙ্গে একটি অংশের প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার প্রবণতাকেও দুষছেন তারা। আমাদের যা চাহিদা সেই অনুযায়ী আমাদের তেল আসতেছে না। 4000 লিটার তেল পেলাম, তো আমরা এখন চাষিদের মাঝে যেয়ে বিতরণ করবো আর কি। পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে দক্ষিণাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। এসব জেলায় গড়ে প্রতিদিন 36 লাখ লিটার তেলের চাহিদা রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। জ্বালানি তেলের সংকট নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে যশোরের গাড়িখানা রোডে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছে তার কাছে। জুয়েল, জ্বালানি তেল নিয়ে সারা দেশের যে চিত্র, সেই চিত্র কিন্তু যশোরেও বিরাজ করছে। যশোরের সবগুলো পাম্পেই প্রতিদিন অসংখ্য যানবাহনের চালক, বিশেষ করে মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়াচ্ছে। আমি আজকে এই যে পাম্পটিতে আছি, এই পাম্পটি একদম শহরের মাঝখানে অবস্থিত এবং এখানে আজকে সকাল 7টা থেকে মোটরসাইকেল চালকরা তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং এই সকাল থেকেই কিন্তু এই পাম্পটি ড্রাই ছিল। এই পাম্পে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে তেলের ট্যাঙ্কি, তেলের যে ট্রাক, সেই ট্রাক প্রবেশ করেছে এবং তেল নামানো শুরু করেছে। সেই সাথে মোটরসাইকেলের চালকদেরকেও কিন্তু তেল দেওয়া শুরু হয়েছে। আমি এখানে কথা বলছিলাম চালকদের সাথে, তারা জানিয়েছেন যে সকাল থেকে তারা বিভিন্ন পাম্প ঘুরেছেন, কিন্তু অধিকাংশ পাম্পেই তেল নেই এবং কখন তেল আসবে তারা কেউ বলতে পারছে না। তবে এই একটি পাম্প যেখানে বলা হয়েছিল যে দুপুর 2টো নাগাদ তেল আসবে এবং সেই তেলে, যেহেতু এখানে তেল আসবে সেই কারণে সেই সম্ভাবনার জায়গা থাকায় এখান থেকে সকাল থেকে এখানে প্রচুর ভিড় এবং সেই অপেক্ষার পালা কিন্তু এখন শেষ হয়েছে। তেল এসেছে এবং মানুষজন তেল নিচ্ছে। আপনাকে মাধ্যমে দর্শক একটু জানিয়ে রাখি, যশোরের 83টি পাম্প রয়েছে, যেখানে আজকের মজুদ ছিল 2,43,000 লিটার ডিজেল, 38,000 লিটার পেট্রোল এবং 26,000 লিটারের কিছু পরিমাণ বেশি অকটেন।
এবং এই তেল যে মজুদ ছিল সকাল থেকে, যেসব পাম্পে তেল ছিল তারা কিন্তু সকালে তেল দিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তাদের তেল শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পে কর্মরতরা। আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা আসলে খুলনার ডিপো থেকে তেল পাচ্ছেন না। তারা আমাদেরকে জানিয়েছেন যে একদিন পর একদিন তাদেরকে তেল দেয়া হচ্ছে এবং সেই কারণেই মানুষের এত দীর্ঘ লাইন এবং তা মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। জলাবদ্ধতা নিরসনে খুলনা অঞ্চলের 36টি খাল খনন শুরু হলেও বড় চ্যালেঞ্জ এই অঞ্চলের শোলমারি, ভদ্রাসহ বিভিন্ন মৃতপ্রায় নদী ও নাব্য সংকট। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো পুনঃখননের কার্যক্রমের দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। একসময় এই খাল দিয়েই সহজে পানি নামতো শোলমারি নদীসহ আশপাশের নদীগুলোতে। বর্ষা এলেই জমে থাকা পানি দ্রুত সরে গিয়ে কৃষিজমি হয়ে উঠত চাষযোগ্য। কিন্তু এখন খাল যেমন ভরাট, তেমনি মৃতপ্রায় হয়ে গেছে খালের মুখে থাকা নদীগুলো। কোথাও দখল, কোথাও পলি জমে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানি প্রবাহের পথ। এভাবেই খুলনার ডুমুরিয়া উপজেলার অধিকাংশ নদী খাল ভরাট হয়ে যাওয়ায় মারা গেছে। ফলে খুলনার শস্য ভাণ্ডার খ্যাত ডুমুরিয়ায় বিগত 2-3 বছর ধরে প্রতি বছরই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। একই চিত্র সাতক্ষীরা, যশোর অঞ্চলের অধিকাংশ নদী খালে। এতে বছরের অন্তত 4 মাস পানিতে তলিয়ে থাকে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয় সড়ক ও বসতভিটা। ফলে কমছে উৎপাদন, বাড়ছে লোকসান, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রতি বছর চিন্তা করেন আমাকে পানি বেরি, আমাকে চলবাস, ধান ক্ষেত সব আমাকে নষ্ট হয়ে যায়। ছোট ছোট পোলাপান আছে, স্কুলে যেতে পারে না, অতিরিক্ত পানি হয় বৃষ্টির সময়। এই নদীটা যদি কাটে তাই আমাদের খুব ভালো হয়। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে খাল খননের উদ্যোগে আশার আলো ফুটেছে। সম্প্রতি 4টি আলাদা প্রকল্পে খুলনা, যশোর, সাতক্ষীরা ও নড়াইলে 36টি খাল খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2 বছর মেয়াদী এই প্রকল্পে মোট 153 কিলোমিটার খাল খনন করা হবে। খাল খনন শুরু হলেও মৃতপ্রায় এসব নদী রয়ে গেছে উপেক্ষিত। দক্ষিণাঞ্চলের মৃতপ্রায় 22 নদীর এমন করুণ চিত্র সেবার্তাই দিচ্ছে। সমন্বিতভাবে খাল ও নদী খননের মাধ্যমে সংযোগ পুনরুদ্ধার করা না গেলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। খাল খননের পাশাপাশি নদীগুলো খনন করে এবং সেটারে পুনরুজ্জীবিত করে তাকে নাব্য রাখার জন্য সাথে সাথে টিআরএম বাস্তবায়ন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে শোলমারি নদী ও খাল খনন সহ একাধিক চলমান প্রকল্প ও নতুন প্রকল্প রয়েছে। পর্যায়ক্রমে বাস্তবায়নে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। 12.5 কিলোমিটার আমাদের ড্রেজিং মানে ক্যাপিটাল ড্রেজিং কাজ অন্তর্ভুক্ত আছে। আমরা এটা আশা করি যে আমরা সহসাই খুব দ্রুততার সময়ের মধ্যে এই নদীটা আমরা পুনঃখনন কাজ বাস্তবায়ন করতে পারব। খুলনা অঞ্চলের 36টি খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় 76 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এই আলোচনায় এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হবেন খুলনার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী BM আব্দুল মোমেন। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলের বিভিন্ন নদী খাল, মৃতপ্রায় নদী খাল এবং সংকট এবং এই সংক্রান্ত পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পরিকল্পনা আমরা প্রতিবেদন দেখছিলাম। নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। এ বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড কি ভাবছে তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন পানি উন্নয়ন বোর্ড যশোর সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী BM আব্দুল মোমেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা বেশ কিছু খাল খননের একটি প্রকল্প দেখলাম। খুলনা অঞ্চলে 36টি খাল খনন শুরু হয়েছে। সেই খাল খননগুলো আসলে যদি এটা সম্পর্কে একটু বলতেন যে কোথায় কোথায় খাল খনন হচ্ছে, এটি কোথাও কোথাও ধীর গতিতে হচ্ছে, এটি নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের এবছর প্রোগ্রামে ছিল 60 কিলোমিটার। এই 60 কিলোমিটার আমরা 20% কাজ এখন শেষ করতে পারছি। এবছর আপনি জানেন বৈশ্বিক তেলের সংকটের কারণে আমরা পাম্পগুলোতে ঠিকমতো ডিজেল পাচ্ছি না। ডিজেল না পারে স্ক্র্যাপটার মেশিনগুলো ঠিকমতো চলছে না বলে আমরা খাল খনন কিছুটা পিছিয়ে আছি। তো আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়েছি যাতে আমাদের কাঙ্ক্ষিত তেলটা আমরা পাই, সেভাবে আমরা লক্ষ্যে কাজ করছি। খাল খনন শুরু হলেও আমরা আসলে দেখলাম যে এই অঞ্চলে প্রচুর নদী। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা পরিবেশ আন্দোলন যে কমিটি, তারা বলছে যে খুলনা বিভাগের 22টি নদী মৃতপ্রায়। এসব নদী আসলে খনন করা না গেলে বা এসব নদী পানি প্রবাহ করা না গেলে এই খাল খনন খুব একটা লাভ হবে না বলছেন স্থানীয়রা। আপনারা আসলে কি বলছেন? আপনারা জানেন খুলনা অঞ্চলে মেনলি দুইটা সমস্যা, একটা হচ্ছে ভবদহ সমস্যা আর একটা হচ্ছে বিল ডাকাতের সমস্যা। তা ভবদহ অঞ্চলে হরি এবং
আপার বাধ্যা হয়ে এটা তেলিগাতি গ্যাংরা হয়ে পানিটা বের হয়। তা এই চ্যানেলটা আমরা এবছর অ্যাক্টিভ করেছি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। আর বিল ডাকাতিয়া যে অংশটা, এটা মেনলি 3টা চ্যানেল দিয়ে পানিটা বের হয়, মৌর নদী, শৈলমারি এবং আছে হামকুড়া। আপনি যেন হামকুড়া পুরোপুরি মৃত হয়ে গেছে, এটা আমাদের অ্যাক্টিভ করার পরিকল্পনা আছে। IWM থেকে একটা স্টাডি হচ্ছে, সেই স্টাডির আলোকে আমরা এই নদীটা অ্যাক্টিভ করে আমরা এই অববাহিকার যে খালগুলো আছে খননের মধ্যে পানি অপারেশন করতে পারবো। এছাড়া শৈলমারি আমাদের একটা DPP পাস হয়েছে, সেখানে টেন্ডার আমরা আহ্বান করেছি। এই কাজটা আশা করছি আগামী বর্ষার শেষ নাগাদ শুরু করতে পারবো। আর সালতা নদী ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, কিন্তু ওই যেটা বললাম জ্বালানির জন্য আমরা কাজটা একটু ধীরগতিতে হচ্ছে আর কি। যেটি হচ্ছে কি এই এখন কিন্তু আসলে বর্ষা মৌসুম শুরু হয়ে গিয়েছে, বর্ষা মৌসুম খুব কাছেই। স্থানীয়রা আসলে অভিযোগ করছেন যে এবছর তাদেরকে আবারও গত কয়েক বছরের মতো জলাবদ্ধ থাকতে হবে, কৃষকরা ফসল ফলাতে পারবেন না। আপনারা কি আসলে এই দ্রুত গতিতে এই বছরের সংকট সমাধানের জন্য কিছু ভাবছেন কিনা? আমাদের ইতিমধ্যে জানেন যে এই এলাকার নদীতে পানি পলিপতন হয় খুব বেশি, ফলে আমরা এই নদী খননের পাশাপাশি আমরা পাম্পের একটা প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে 2টি পাম্প বসিয়েছে, আরও 5টি পাম্প আমরা দরপত্র আহ্বান করেছি। খুব শীঘ্রই আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আশা করছি পাম্পগুলো চলে আসবে। এই 5টি পাম্প এবং আগে 7টি পাম্প দিলেও আমাদের নদী খনন একই সঙ্গে চলে, তাহলে আশা করা যায় জলাবদ্ধতা অনেকটা নিরসন হবে। আমরা স্থানীয় কৃষক এবং পানি বিশেষজ্ঞ যে কমিটি রয়েছে তাদেরকে আমরা দেখেছি বারবার আপনাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে আসেন। এই যে পাম্পগুলোর কথা বলছেন, এগুলো অনেক সময় চালু থাকে না, এই বিষয়গুলো আসলে তাদেরকে আশ্বস্ত করার জন্য কিছু বলবেন কিনা, বা কোনো প্রকল্প বা কোনো পরিকল্পনা রয়েছে কিনা? পাম্পগুলো চালু থাকে না এই ব্যাপারটা আসলে সত্য নয়। পাম্পে সাবসিডিয়াম যখন পানি আসে অবশ্যই সেখানে পাম্প চালু করা হয়, এবং পাম্পগুলো জানেন যে এটা পল্লী বিদ্যুতের মাধ্যমে পাম্প চলে, পাম্প বন্ধ রাখায় কোনো বেনিফিট আমাদের নাই। এটা শুধুমাত্র আমরা যখন পানি থাকে তখন অবশ্যই পাম্পটা চালু রাখি। আপনারা আসলে এটি নিয়ে সব সন্তুষ্ট কিনা? সব কিছু মিলে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের হাতে আছে। আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যেমনটি আসলে বলছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যে তাদের আসলে বেশ কিছু প্রকল্প রয়েছে, পাশাপাশি তারা কিছু সীমাবদ্ধতার কথা বলছিলেন। আর তারা আসলে প্রত্যাশা করছেন যে জলাবদ্ধতার যে সমস্যা রয়েছে, তাদের হাতে যে প্রকল্পগুলো রয়েছে, পরিকল্পনা রয়েছে, এগুলো বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলের যে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার, সেটি আসলে সমাধান করা সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে, খুলনা অঞ্চলের নদী খাল যে সংকট, তার আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। দস্যুমুক্ত সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকটি বাহিনী। মাছ কাঁকড়া ধরে যাচ্ছে না জেলেরা, এতে সরাসরি প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে, যা নিয়ে চরম উৎকণ্ঠায় বন বিভাগ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন টাংমারি, জিউধারা, ধানসাগর ও চাঁদপাই এই 4টি স্টেশনের আওতায় 26টি ফরেস্ট ক্যাম্প অফিস রয়েছে। স্টেশন থেকে অনুমতি নিয়ে এ সকল ক্যাম্প অফিসের নদী ও খালে জেলেরা মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণ করে থাকে। এ থেকে গেল অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব আদায় হয়েছিল 2,06,35,000 টাকা। এবার একই সময়ে হয়েছে 1,45,99,000 টাকা। এমন রাজস্ব ঘাটতির কারণ হিসেবে সামনে আসছে করিম শরীফ, নানাভাই, ছোট সুমন, আলিফ, জোনাব, ছোট জাহাঙ্গীর ও আসাবুর সহ 8-10টি দস্যু বাহিনীর দাপট। তাদের তৎপরতা বেড়ে যাওয়ায় বনে যেতে সাহস পাচ্ছেন না জেলেরা। গ্যালিনি ওদের হাতে ধরা পড়তেই হবে, ওরা এমন জায়গায় উৎপত্তি থাকে, টাকা না দিলে তো ছাড়িয়ে দেবে না। কষ্ট করে আমরা এই নদীতে মাছ শাক ধরি খাই, মানে ডাকাতি জ্বালায় তো আমরা অস্থির হয়ে যাচ্ছি। এ অবস্থায় সুন্দরবনকে নিরাপদ করার কথা জানান সংশ্লিষ্টরা। 2024 5ই অগস্ট পরবর্তী প্রেক্ষাপটে এখানে বেশ কিছু দস্যুতা কার্যকর সুন্দরবন সৃষ্টি হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে না পারলে উপকূলীয় অর্থনীতি ভেঙে পড়ার শঙ্কা স্থানীয় এই কর্মকর্তার। 2/3 লোকজন কিন্তু আপনার মাছ ধরতে চাচ্ছে না। তো এইভাবে যদি চলতে থাকে, দুইটা জিনিস হবে, যে জেলেরা কষ্ট পাবে, তার পরিবার না খেয়েও থাকতে পারে, এবং আরেকটা হলো সরকারের রাজস্ব হারাবে। কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা এ পর্যন্ত 80টি আগ্নেয়াস্ত্র, 2,857 রাউন্ড গুলি সহ 61 জন বনদস্যুকে আটক করেছে। সময় সংবাদ, মোংলা, বাগেরহাট। রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের মেয়াদ শেষ ও ব্যয় বাড়ানো হলেও শুরু হয়নি কাজ। এতে চুয়াডাঙ্গা পৌরসভার রেলবাজার এলাকায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। দীর্ঘ সময় শহর জুড়ে যানজট লেগেই থাকছে, তবে কোনো সমাধান দিতে পারেনি সড়ক বিভাগ। মাহফুজ মামুনের তথ্য ও আইনাম আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট।
2023 সালের 12 আগস্ট চুয়াডাঙ্গা পৌরসভার রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু নকশায় ত্রুটি থাকায় সংশোধন করে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি করা হয়। তারপরও বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এদিকে 13টি স্প্যান বসানোর কাজ চলমান রেখে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় শহর জুড়ে যানবাহনের যানজট লেগেই থাকছে। রেলগেটেও যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। রেলগেট পরে আধ ঘন্টা 1 ঘন্টা করে লেগে থাকে যানজট, এবং বৃষ্টি হলে তলে যে খোঁড়াখুড়ি গর্ত নালা, গাড়ি উল্টে যায়, চাকা পাংচার হয়ে যায়, বাস্ট হয়ে যায়। যে কোনোভাবে এই ওভারপাসটা আমাদের চুয়াডাঙ্গাবাসীর জন্য কমপ্লিট করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে কোনো সমাধান দিতে পারেনি সড়ক বিভাগ। সম্পূর্ণ অর্থ বরাদ্দ ও কাজের মেয়াদ আরও বৃদ্ধি পেলে কাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ঠিকাদারের টাইম এক্সটেনশন শুরু হলে এবং কাজটি শুরু করা যাবে, এবং 1 বছরের মধ্যে আশা করতেছি প্রকল্পের কাজটি সম্পূর্ণ হবে। সড়ক বিভাগের তথ্য মতে 442 মিটার দীর্ঘ ও প্রায় 10 মিটার প্রস্থের এই রেলওয়ে ওভারপাসের নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 102 কোটি টাকা। এর মধ্যে কাজ শেষ হয়েছে 60%। প্রকল্পের মেয়াদ সবশেষ 2025 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ওষুধ সংকট কাটিয়ে উঠতে পারছে না যশোর জেনারেল হাসপাতাল। সরকারি এ প্রতিষ্ঠানের চাহিদার তুলনায় বরাদ্দ মাত্র 11%। রোগীদের 89% ওষুধেই কিনতে হচ্ছে বাইরে থেকে। কর্তৃপক্ষের দাবি নিয়মিত বরাদ্দ বৃদ্ধির জন্য চিঠি লিখেও কোনো প্রতিকার মিলছে না। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 250 শয্যার যশোর জেনারেল হাসপাতাল। শুধু যশোর নয়, পার্শ্ববর্তী ঝিনাইদহ, নড়াইল ও মাগুরার লাখো মানুষ এই হাসপাতালে চিকিৎসা সেবা নেন। তবে সরকারি এ প্রতিষ্ঠানে দেখা দিয়েছে ওষুধ সংকট। কর্তৃপক্ষের তথ্য মতে হাসপাতালের আউটডোর ও ইনডোর মিলিয়ে বছরে 69 কোটি টাকার ওষুধের চাহিদা রয়েছে, কিন্তু তার বিপরীতে বরাদ্দ মিলছে মাত্র 8 কোটি টাকার। ফলে রোগীদের 89% ওষুধেই কিনতে হচ্ছে বাইরে থেকে বেশি টাকা দিয়ে। অথচ সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা ছিল। সদর হাসপাতালে ভর্তি হয়েছে যে কোনো একটা সহযোগিতা পাওয়ার জন্য, কিন্তু এখানে কোনো সহযোগিতা পাচ্ছি না। রাতে একটা বডি লাগলে যায় আর হাতে কিনে আনতে হয়। তাই বলছে চাতে এসে স্লিপ ধরে দিচ্ছে এবং আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। সরকারি ওষুধ দুটো লেগেছে আর সব আছে কিনে আমাদের ব্যবহার করতে হবে। সরকার থেকে কোনো ওষুধ আমাদের দিতেছে না। এই ব্যাপারে আমি তদারকি করতে বলবো হাসপাতাল কর্তৃপক্ষ বা আমাদের যে সরকার আছে তাকে, যে আমাদের সাপ্লাইটা যেন ভালো থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সংকট কাটাতে নিয়মিত বরাদ্দ বৃদ্ধির জন্য চিঠি লিখেও কোনো প্রতিকার মিলছে না। এই বিষয়ে যদি সরকার একটু নজর দেয় সেটা আমাদের জন্য একটু ভালো হবে। বরাদ্দ যদি বাড়ানো যায় আমরা আর একটু ভালো সেবা দিতে পারবো। যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিন প্রায় 650 রোগী ভর্তি থাকেন, আর বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন 3000-এর বেশি মানুষ। সময় সংবাদ, যশোর। কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে সাতক্ষীরায় আমের ফলন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে ফলন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের আশঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। চলতি মৌসুমে সাতক্ষীরার আম বাগানগুলোয় আশানুরূপ মুকুল এসেছে, অনেক গাছে গুটিও এসেছে। ভালো ফলনের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে চলতি মাসের কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে ফলন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকলে মুকুল ও গুটি ঝরে পড়বে। এতে ফলন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের শঙ্কা সৃষ্টি হয়েছে। এজন্য কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন বাগান মালিকরা। সরবরাহ বাড়ায় ঝিনাইদহে কমেছে পেঁয়াজের দাম। সকাল থেকে জেলার সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের বাজারে শুরু হয় বেচাকেনা। বিভিন্ন যানবাহনে বিভিন্ন এলাকা থেকে আসে পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে প্রতি মনে দাম কমেছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। কৃষক বলছেন এ দামে বিক্রি করে উঠছে না উৎপাদন খরচ, আর ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কিছুটা কমলে বাড়তে পারে দাম। শনি ও মঙ্গলবার প্রতি সাপ্তাহিক হাটে অন্তত 150 টন পেঁয়াজ কেনা বেচা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনা বিভাগে হামের প্রকোপ, এ পর্যন্ত 8 শিশুর মৃত্যু। উৎকণ্ঠায় অভিভাবক, সংক্রমণের ঝুঁকিতে কুষ্টিয়া, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। জ্বালানি তেল নিয়ে কমছে না ভোগান্তি, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। অবৈধভাবে তেল মজুতের অভিযোগ, প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
এবং নদী ভরাট রেখে এই খুলনার 36টি খাল খননের উদ্যোগ, জলাবদ্ধতার ভোগান্তি দূর করতে নাব্যতা ফেরানোর পরামর্শ, সমন্বয় না করলে পরিস্থিতি অবনতির আশঙ্কা। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।